আচ্ছা, আগের দিনকে তোমাদের থার্ড মানে পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারটার লাস্টের দিকে কিছু অঙ্কগুলো বাকি ছিল, সেই অঙ্কগুলো একটু বুঝিয়ে দিই। এটা বলেছে কি, ফার্স্ট অঙ্কটা যে একটি তারের বিকৃতি 0.1-এর 2% হলে 10 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে। তাহলে আমরা জানি তারের বিকৃতি ফর্মুলা ডেল্টা এল বাই ক্যাপিটাল এল, মানে প্রথমে যা তারের দৈর্ঘ্য ছিল তারপর কতটা তার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে সেটা। তো বলেছে তারের বিকৃতি 0.1-এর 2% হয়েছে, তাহলে 0.1-এর 2% মানে কত? 0.1 ইন্টু 2% মানে হচ্ছে 2/100, 0.1 ইন্টু 2/100। এবার এই দশমিকটা তুলে দিলে নিচে কত হবে? 10। এই 10-এর সঙ্গে 100 গুণ হলে কত হবে? 1000। আর 2 2 হবে, মানে 2/1000 হবে। আবার বলছি 0.1-এর পয়েন্টটা তুলে দিলে উপরে 1 থাকবে, নিচে হবে 10। সেই 10-এর সাথে 100 গুণ হলে হবে 1000, আর উপরে 2 পড়ে থাকবে। তার মানে এই 1000কে লিখতে পারি আমরা 10 কিউব, কারণ 10-এর মাথায় কিউব মানে 1-এর পেছনে 3টে শূন্য। তাহলে 10 কিউবকে যদি আমি ভাগ থেকে উপরে লিখি গুণ আকারে, তখন 10⁻³ হয়ে যাবে। তাহলে 2 × 10⁻³। এবার তারটির দৈর্ঘ্য পরিবর্তন কতটা হলো? আগে কতটা ছিল? এল, এবং বিকৃতি কতটা ঘটেছে? 2 × 10⁻³ সেটাকে গুণ করে দিতে হবে। মানে দৈর্ঘ্য পরিবর্তন কতটা হলো? আগে যা ছিল, কত ছিল আগে? 10 মিটার ছিল। 10 মিটারের মধ্যে এখন বিকৃতি কতটা হয়েছে? 2 × 10⁻³। সেই 2 × 10⁻³ গুণ করে দিতে হলো। তাহলে কত হবে? 10 × 2 × 10⁻³ মানে 10 × 2 মানে 20, আর 10⁻³ মানে নিচে আমি লিখতে পারি 10 কিউব, মানে 20কে 10 কিউব দিয়ে ভাগ করতে পারি। তা 20কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 0.02 মিটার। আর 0.02 মিটারকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কিসে চলে যাবে? সেটা সেন্টিমিটারে চলে যাবে। তাহলে কত সেন্টিমিটার হবে? 2 সেন্টিমিটার, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই 0.02কে 100 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 2 সেন্টিমিটার। হয়ে গেল। এবার বলছে একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য 50 নিউটন বলের প্রয়োজন হয়। স্প্রিংটির বল ধ্রুবক কত? তাহলে প্রযুক্ত বলের পরিমাণ কত? 50 নিউটন। দৈর্ঘ্য বৃদ্ধি কত? x = 2 সেন্টিমিটার। আর সেন্টিমিটারকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে কি হবে? মিটারকে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, মানে 2/100 মিটার। তো স্প্রিংয়ের বল ধ্রুবক k = F/x। আগের দিনকেই তোমাদেরকে স্প্রিংয়ের বল ধ্রুবক নির্ণয়ের পদ্ধতি বলেছিলাম। তো k = F/x, কেটা হচ্ছে বল ধ্রুবক। তাহলে প্রযুক্ত বল 50N মানে 50 নিউটন। x এর মান জানি কত? 2/100 মিটার। তাই নিচে লেখা হয়েছে এই 2/100 ভাগ থেকে গুণ হয়ে গেলে 50 × 100/2 মানে কত হবে? 2500 নিউটন পার মিটার। কাটাকুটি আশা করি করতে পারবে, কারণ নিউটন মিটারটাকে ছেড়ে দাও, এখানে 50 আছে, 2/100 নিচে আছে, এটা ভাগ থেকে গুণ হলে 100/2 হয়ে যাবে। তো 2 দিয়ে 50কে কাটলে 25, 25 × 100 হবে 2500 নিউটন পার মিটার হবে। এরপর নেক্সট অঙ্ক অ্যান্ড লাস্ট অঙ্ক, যেটা বলেছে 2 মিটার দীর্ঘ এবং 0.5 মিলিমিটার ব্যাসের একটি তামার তারের এক প্রান্তে 3 কেজি ভর ঝোলানো হলো। এর ফলে তারটির দৈর্ঘ্য 2.38 সেমি বৃদ্ধি পায়। তারটিতে পীড়ন ও বিকৃতি নির্ণয় করো, তামার ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো বল কত? বল হচ্ছে F = mg হবে। এখানে m ভর কত বলেছে? 3 কেজি। আর অভিকর্ষ ত্বরণ এখানে কত? SI পদ্ধতিতে 9.8 নিউটন, তাই 3 × 9.8 নিউটন লেখা হয়েছে। আর তারের প্রস্থচ্ছেদ বৃত্তাকার হয়, তা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হবে? বৃত্তের ক্ষেত্রফল মানে πr²। পায়ের মান কত? 3.14 ইন্টু আর এর মান কত? যেহেতু এখানে তোমাকে বলে দিয়েছে কত? 0.5 মিলিমিটার ব্যাস। তো 0.5 মিলিমিটারকে আমরা কি করেছি? মিটারে নিয়ে গেছি। তো 0.5 মিলিমিটারকে
মিটারে নিয়ে গেলে তাকে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত হবে 0.005। এবং এটা কিন্তু ব্যাস বলেছে, কিন্তু আমাকে পাই আর স্কোয়ার, এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে যেটা ব্যাসটাকে আমরা প্রথমে মিটারে নিয়ে গেছি আর ব্যাসার্ধ বের করার জন্য তাকে 2 দিয়ে ভাগ করেছি, তার হোল স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার। এবার জিনিসটা কি হয়েছে, এই ক্যালকুলেশনটা করার পর কত এসছে 1.9625 ইন্টু 10⁻⁻7 মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা কি করবে 3.14 ইন্টু 0.005/2 ইন্টু 0.005 বাই মানে 0005/2 করে কাটাকাটি নিজের মতো করে করবে। সব সময় যে বইয়ের মতোই অ্যান্সার আসতে হবে আমি তার কোনো মানে নেই, আমি আগেও বলেছিলাম। ঠিক আছে, কাটাকুটিটা ঠিকভাবে করে তোমাকে একটা যে কোনো ভ্যালু বার করতে হবে। জেনারেলি 10⁻⁻ রাশিটাকে আনতে হয়। এরপর কি করছে দেখো, তারের বিকৃতি কত হবে, বিকৃতি লিখেছে 2.38। 2.38 কেন, কারণ তারটির দৈর্ঘ্য ছিল প্রথমে 2.38, মানে এই তারটির দৈর্ঘ্য ছিল প্রথমে 2.38 না, সরি, প্রথমে ছিল 2 মিটার। ঠিক আছে, পরে বৃদ্ধি পেল কত 2.38 সেন্টিমিটার। তো প্রথমে যেটা বৃদ্ধি পেয়েছে উপরে লিখবো 2.38 সেন্টিমিটার, আর 2 মিটারকে 100 দিয়ে গুণ করলে 200 সেন্টিমিটার। এবার 200 আর এখানে উপরে আছে 2.38, তো পয়েন্ট যদি তুলে দাও নিচে 100 গুণ হবে, নিচে 100 থাকলে ওটা 10 স্কোয়ার, মানে 100 মানে 10 স্কোয়ার লিখতে পারি। এবার তাহলে উপরে 238, নিচে 200, 238কে 200 দিয়ে ভাগ করলে কত হবে 1.19, আর নিচে এটা 10 স্কোয়ার ছিল, দশমিক তোলার জন্য নিচে যেটা 100 বসলো, 100টাকে লিখতে হবে 10 স্কোয়ার, 10 স্কোয়ারটা উপরে তুলে 10⁻⁻2। ঠিক আছে, আর ইয়ং গুণাঙ্কের মান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। ঠিক আছে, তো বিকৃতির মান তো আমরা জেনেই গেছি 1.19 ইন্টু 10⁻⁻2, আর পীড়ন কত, পীড়ন 1.50 ইন্টু 10⁻8। পীড়নটা আমি এখানে বের করতে প্রথমে এখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি, পীড়নটা বলতে ভুলে গেছিলাম, তো পীড়নটা একটু বলে দিই। পীড়ন বের করতে গেলে কি করতে হয়, প্রযুক্ত বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়। তো ক্ষেত্রফল বের করেছি যেটা, আর প্রযুক্ত বল হচ্ছে 3 ইন্টু 9.8, 3 ইন্টু 9.8 নিউটনকে 1.9625 ইন্টু 10⁻⁻5 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করার ফলে পীড়নের মান বেরিয়ে গেছে এত। আর ইয়ং গুণাঙ্ক বের করতে গেলে পীড়ন যেটা পেয়েছি সেই পীড়নকে বিকৃতি যেটা পেয়েছি বিকৃতি দিয়ে ভাগ করে দেবো, কাটাকুটি করে যেটা বেরিয়েছে 1.26 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। কাটাকুটি করা বা ক্যালকুলেশনে যদি কোনো রকম সমস্যা হয় পার্টিকুলার আন্ডারলাইন করে আমাকে জিজ্ঞাসা করে নেবে, আমি বলে দেবো। এবারে আমরা আমাদের ভৌতবিজ্ঞান বইয়ের লাস্ট চ্যাপ্টার যেটা শব্দ বাকি ছিল, আমাদের শব্দ হয়ে গেলেই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে গোটা বইটাই শেষ হয়ে যাবে। তো শব্দ থেকে স্টার্ট করছি। বলছে দেখো, প্রথমে যেটা বর্ণনা দিয়েছে সেটা নিজেরাই পড়তে পারবে। শব্দ কিন্তু এক ধরনের শক্তি। বলেছে প্রতিদিন আমরা নানা রকম শব্দ শুনতে পাই, সেখানের মধ্যে বিভিন্ন রকমের শব্দের উদাহরণ দিয়েছে, দেখতেই পাচ্ছ। আলো, তাপ, বিদ্যুৎ ইত্যাদির মতো শব্দও কিন্তু শক্তির একটি রূপ, যা আমাদের কানে শোনার অনুভূতি সৃষ্টি করে। বিভিন্ন শক্তি থেকে আমরা শব্দ শক্তি পাই, যেমন হাতে তালি দিলে শব্দ উৎপন্ন হয়। এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, তেমনি শব্দ শক্তিও অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়। তুমি যদি কোনো শক্তি ব্যবহার না করে শব্দ উৎপন্ন করতে পারবে কি? শব্দ উৎপন্ন করতে হলে কোনো না কোনো শক্তি ব্যবহার করতেই হবে। এবার এখানে সেটা উদাহরণ আকারে বুঝিয়েছে। দেখো, শব্দের উৎসের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কম্পন। বলছে একটি টিউনিং ফর্ক বা সুরশলাকা নাও। সুরশলাকা হচ্ছে, দেখো এই যে চিত্রটা তোমাকে দেওয়া হয়েছে এখানে, এই চিত্রটা যদি লক্ষ্য করো এখানে একটা ইউ শেপ একটা দণ্ড থাকে, ধাতব দণ্ড, এটাকে সুরশলাকা বলে। এবার একটি রবারের প্যাড লাগানো হাতুড়ির সাহায্যে এর একটি বাহুতে আঘাত করো। এবার সুরশলাকাটি তোমার কানের কাছে আনো, কোনো শব্দ শুনতে পাচ্ছ কি? এবার সুরশলাকার একটি বাহু একটি আঙুল দিয়ে স্পর্শ করো। তোমার অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে আলোচনা করো। এই প্রসঙ্গে বলে রাখি, যখনই আঘাত করার পর কানের কাছে নিয়ে আসবে তখন কিন্তু তুমি আওয়াজ শুনতে পাবে, এবং এরপর যদি তুমি এটাকে আঙুল দিয়ে স্পর্শ করো সঙ্গে সঙ্গে কম্পনটা স্টপ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে, সুরশলাকার কম্পনটা বন্ধ হয়ে যাবে এবং আওয়াজও উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে। বলছে এখন একটি প্লাস্টিকের ছোট বল নাও, বলটিকে একটি সুতো দিয়ে বাঁধো, একটি ছুঁচের মতো সুতো
ছুঁচের মধ্যে সুতো ঢুকিয়ে সুতোর অন্য প্রান্তে গিট বেঁধে দাও। তারপর ওই ছুঁচ দিয়ে বলটিকে এফোর ওপর করে সুতোটি বার করো। এবার বলটিকে কোনো কিছু থেকে ঝুলিয়ে দাও। এবার কম্পনশীল সুরশলাকার একটি বাহুকে বলটিকে ছোঁয়াও। লক্ষ্য করো কি ঘটে এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করো। যদি কম্পনশীল সুরশলাকা হয়, তার গায়ে যদি বলটা স্পর্শ করে সঙ্গে সঙ্গে ছিটকে সরে যাবে। ঠিক আছে। এবার বলছে জল দ্বারা একটি বিকার বা গ্লাস মুখ ভর্তি করো। এবার খুব আস্তে কম্পনশীল সুরশলাকার একটি বাহু জলের উপরিতলে স্পর্শ করো। এরপর কম্পনশীল সুরশলাকার দুটি বাহু জলের মধ্যে ডোবাও। উভয় ক্ষেত্রে কি লক্ষ্য করবে? অ্যাকচুয়ালি প্রথমে যদি একটা কম্পনশীল সুরশলাকার একটা বাহুকে জলের মধ্যে উপরিতলে স্পর্শ করো, জলের উপরিতলের যে কম্পনটা হবে, দুটো যদি আমি বাহুকেই যদি জলের মধ্যে ডোবানো হয়, তাহলে সেক্ষেত্রে কম্পনের মাত্রা আরও বেশি হবে। তাহলে উপরের কাজগুলো থেকে কি সিদ্ধান্তে আসা গেল? উপরের কাজগুলো থেকে সিদ্ধান্তে আসা গেল কোনো বস্তুর কম্পন ছাড়া তুমি কি শব্দ উৎপন্ন করতে পারবে না, এটাই হচ্ছে বিষয়। তো সুরশলাকায় কম্পন সৃষ্টি না করলে সুরশলাকা থেকে কোনো শব্দ আমরা শুনতে পাবো না। এরপর আসি নেক্সট পেজে। এবার যেটা বর্ণনা দিয়েছে দেখো, উপরের কাজগুলো থেকে আমরা দেখতে পাই সুরশলাকাকে রবার প্যাড লাগানো হাতুড়ি দিয়ে আঘাত করলে সুরশলাকার কম্পন হয় এবং তার ফলে শব্দ উৎপন্ন হয়। এইভাবে আমরা নানা বস্তুতে কম্পন তৈরি করে শব্দ উৎপন্ন করতে পারি। কোনো বস্তুকে খুব দ্রুত আগে পেছনের গতিকে কম্পন বলে। কোনো বস্তুর খুব দ্রুত আগে ও পেছনের গতিকে আমরা কম্পন বলে। এখানে ছবিটা দেখিয়েছে দেখো, বস্তুর এই সুরশলাকার দুটো বাহু কিন্তু দেখো ডটেড লাইন দিয়ে দেখিয়েছে কীভাবে কম্পিত হচ্ছে। ঠিক আছে। এইখানে যে লক্ষ্যটা করে দুটো ছবি দেখিয়েছে, দুটো ছবির মধ্যে দেখো একবার একটা কম্পনশীল সুরশলাকার একটা বাহুকে স্পর্শ করিয়েছে, এরপর দুটো বাহু স্পর্শ করানো হয়েছে। ঠিক আছে। এবার যেটা বিষয় হচ্ছে যে মানুষের স্বরতন্ত্রীতে, মানে যেখান থেকে শব্দ উৎপন্ন হয়, শব্দ উৎপন্নের কৌশলটা কী? মানুষের স্বরতন্ত্রীতে দুটি খুব পাতলা পর্দার মতো অংশ থাকে যাকে ভোকাল কর্ড বলে। আমরা যখন কথা বলি তখন বাতাসের দ্বারা ভোকাল কর্ডের কম্পন হয়, ফলে শব্দ উৎপন্ন হয়। স্বরতন্ত্রীতে কীভাবে শব্দ উৎপন্ন হয় তা নিচের পরীক্ষাটি থেকে বোঝা যায়। কীরকম? সরু ও পাতলা দুটুকরো লম্বা কাগজ পরস্পরের সঙ্গে লাগিয়ে দুপ্রান্ত টান টান করে ধরো। এবার কাগজ দুটির মধ্যে জোরে ফু দাও, দেখবে কাগজ দুটি কাঁপছে এবং তা থেকে শব্দ উৎপন্ন হয়েছে। এটা অনেকটা গাছের পাতা নিয়েও বা ওই আমাটির ভেপু বলে, ওই ভেপু থেকেও কিন্তু ওইভাবেই তোমার দুটো জোড়া লাগিয়ে ওই আওয়াজ উৎপন্ন করা হয়। ঠিক আছে। তো গাছের পাতা দুটো জোড়া লাগিয়েও কিন্তু তুমি এরকম ফু দিলে জোরে আওয়াজ উৎপন্ন হবে। তো এই ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রেও এরকমই হয়। এবার যেটা আসছি, এই যে চিত্র দুটো দিয়েছে এগুলো কিন্তু একটু ভাইটাল, একটু মন দিয়ে শুনবে। এবার যেটা আছে শব্দের বিস্তার কৌশল, বলছে শব্দ কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে কোনো স্থিতিস্থাপক মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়। ঠিক আছে। তাহলে শব্দ কোথা থেকে উৎপন্ন হয়? কম্পনশীল বস্তু থেকে। মাথায় রাখবে, কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হবে এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে কোনো স্থিতিস্থাপক মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়। ঠিক আছে। এবার বায়ু হলো সবচেয়ে উপযোগী মাধ্যম যার মধ্যে দিয়ে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। একটি কম্পমান সুরশলাকার সাহায্যে বায়ুতে শব্দের বিস্তার কৌশল বোঝানো যায়। এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, মনে করি সুরশলাকার এ বাহুর সামনে অনেকগুলো স্থির বায়ুস্তর আছে। প্রথম ছবিটায় বায়ুস্তরগুলি ওই বাহুর সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত। এই বাহুর সঙ্গে এ বাহুর সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত। আবার এ বাহুটিকে রবার প্যাড দ্বারা আস্তে আঘাত করলে বাহুটি বারবার ডানে ও বামে পর্যাবৃত্ত গতিতে কম্পিত হতে থাকবে। যখন সুরশলাকার এ বাহুটি এক্স অবস্থান থেকে ওয়াইয়ের দিকে আসে, এই যে এক্স থেকে ওয়াইয়ের দিকে আসে, বাহুটি সামনের বায়ুস্তরে চাপ দেয়। এই সামনের বায়ুস্তরে চাপ দেবে, ফলে এ বাহুর সামনের বায়ুস্তরগুলি সংনমিত হবে। সংকুচিত হওয়াকে বায়ুস্তরগুলো সংকুচিত হবে। বায়ুস্তরের এই সংনমনকে বলা হচ্ছে ঘনীভবন। দেখো এইখানে বায়ুস্তরগুলো পরস্পরের কাছাকাছি চলে এসছে, তার ফলে কি হয়েছে? ঘনীভবন হয়েছে। যখন এ বাহুটি ওয়াই অবস্থান থেকে এক্স অবস্থানে আসবে, যখন ওয়াই বাহুটি
ওয়াই অবস্থান থেকে এক্স অবস্থানে আসছে, মানে এ বাহুটি, সরি ওয়াই বাহুটি বলছি, এ বাহুটি ওয়াই অবস্থান থেকে এক্স অবস্থানে আসবে, তখন কি হবে? আংশিক, তখন ওর পেছনের দিকে আংশিক শূন্যতার সৃষ্টি হবে। মানে এখান থেকে এখানে চলে আসার জন্য এখানে হঠাৎ করে কী হবে? শূন্যতার সৃষ্টি হবে। আর বায়ু স্থিতিস্থাপক বলে, স্থিতিস্থাপক মানে বুঝতেই পারছো সংকুচিত হওয়ার পর আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে চাইবে। তো বায়ু স্থিতিস্থাপক বলে বাহুটির সংলগ্ন বায়ুস্তর ওই শূন্যস্থান অধিকার করতে ছুটে আসবে। এখানে যে শূন্যস্থানের সৃষ্টি হয়েছে এর পাশের বায়ুগুলো এদিকে ছুটে আসবে। তা পরের স্তরের চাপ কমে যাওয়ায় এই স্তরটি এর পেছনের দিকে অগ্রসর হবে, ফলে বায়ুস্তরগুলি প্রসারিত হবে। দেখো এখানে যেটা ঘনীভবন হয়েছিল, এখন পরের ছবিতে সেটা কি হয়েছে? তনুভবন, মানে বায়ুস্তরগুলো পরস্পর থেকে সরে গেছে। এখন দেখা গেল শূর্ষলাকার বাহুটির একটি পূর্ণ কম্পনে একটি ঘনীভবন এবং একটি তনুভবনের সৃষ্টি হয়। যদি শূর্ষলাকার কম্পন এক্স থেকে ওয়াইয়ের দিকে যায় তাহলে ঘনীভবন হবে, আর ওয়াই থেকে এক্স অবস্থানে গেলে তনুভবন হবে। তো শূর্ষলাকার বাহুটির বারবার কম্পনের ফলে পর্যায়ক্রমে এইরকম অনেকগুলো ঘনীভবন ও তনুভবনের সৃষ্টি হবে। এইভাবে শূর্ষলাকা থেকে উৎপন্ন শব্দ ঘনীভবন এবং তনুভবন দ্বারা বায়ু মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করে। ওকে, এবার যে বিষয়টা আসছি, যে কম্পন সম্পর্কিত কয়েকটি রাশি। পূর্ণ কম্পন, কমপ্লিট ভাইব্রেশন কাকে বলে? কম্পনশীল বস্তুর কোনো কণা ওর গতিপথের যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে একই অভিমুখে ফিরে এলে একটা পূর্ণ কম্পন বলা হয়। পাশের ছবিটার মধ্যে লক্ষ্য করো, পাশের চিত্রে শূর্ষলাকার একটি কম্পনশীল বাহু বিও, এই যে বিও এ বিন্দু থেকে সি বিন্দুতে গিয়ে পুনরায় এ বিন্দুতে ফিরে এলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়। ঠিক আছে, এই বাহুটা এতে গেল, মানে এতে না, এই অবস্থানে ধরো আছে, এ থেকে সিতে গেল, সি থেকে আবার এতে ফিরে এলো, তাহলে এটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়। ঠিক আছে, আবার যদি বিস্তারের কথা বলা হয়, কম্পনশীল বস্তুর একটি কণার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণকে ওর বিস্তার বলে। পাশের চিত্রে শূর্ষলাকার একটা বাহুর বিও এর বিস্তার, বিও এর বিস্তার এদিকে গেলে হয় এবি অথবা এদিকে গেলে বিসি, মানে এদিকে বিস্তার হচ্ছে বিসি আর এদিকে বিস্তার হচ্ছে এবি। এরপর আসছি পর্যায়কাল। কম্পনশীল বস্তুর কোনো কণার একটি পূর্ণ কম্পনের জন্য যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একে টি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে সেকেন্ড। দেখো পর্যায়কালকে কি একক দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, এর একক কি? সেকেন্ড। আবার বলি, কম্পনশীল বস্তুর কোনো কণার একটি পূর্ণ কম্পনের জন্য যে সময় লাগে, এই যে একটু আগে পূর্ণ কম্পনের সংজ্ঞা দিলাম, যে এই অবস্থান থেকে সিতে গেল, সি থেকে আবার এতে ফিরে এলো, এই যাতায়াতে তার মোট যে সময়টা লাগছে সেটাই হচ্ছে পর্যায়কাল। মানে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। এরপর যেটা আসছি কম্পাঙ্ক। কম্পনশীল বস্তুর কোনো কণার প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণকম্পন হয় সেই সংখ্যাকে বলা হয় কম্পাঙ্ক। মানে এক সেকেন্ডে যদি 10 বার পূর্ণকম্পন সম্পন্ন হয় তাহলে তার কম্পাঙ্ক হচ্ছে 10। তো কম্পাঙ্ককে এন দ্বারা প্রকাশ করা হয়, স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্মল এন ইজ ইকুয়াল টু 1/t, মানে কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 1/t। টিটা কি? হোয়াট ইজ টি? টি মানে হচ্ছে পর্যায়কাল। কেন এটা হলো একটু বুঝতে হবে, কেন এন ইজ ইকুয়াল টু 1/t হলো, এটা না বুঝলে হবে না। একটু দেখে নাও কিভাবে এন ইজ ইকুয়াল টু 1/t হচ্ছে। আচ্ছা, প্রথমে জানতে হবে কম্পনশীল বস্তুকণার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। ঠিক আছে, তো আমি ধরে নিলাম পর্যায়কাল মানে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে, একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে সময় লাগে টি সেকেন্ড। ঠিক আছে, তাহলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকেই তো বলা হয় পর্যায়কাল। তা একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে আমি ধরে নিলাম সময় লাগে টি সেকেন্ড। ঠিক আছে, আর কম্পাঙ্ক কাকে বলেছিল? বলেছিল কম্পনশীল বস্তুর কোনো কণার
প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণকম্পন সম্পন্ন হয়, প্রতি সেকেন্ডে। তাহলে এখানে দেখো, যদি আমি ঘুরিয়ে লিখি, টি সেকেন্ডে সম্পন্ন হয় একটি পূর্ণকম্পন, একটি পূর্ণকম্পন। তাহলে 1 সেকেন্ডে সম্পন্ন হয় কতগুলো পূর্ণকম্পন? নিশ্চয়ই 1/tt পূর্ণকম্পন। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যতগুলি পূর্ণকম্পন সম্পন্ন হয় সেটাকেই বলা হচ্ছে কি? কম্পাঙ্ক। আর কম্পাঙ্ককে লেখা হয়েছে n দ্বারা, তাহলে n = কি লিখতে পারি? 1/t। বুঝতে পারলে কোথা থেকে এলো n = 1/t? এটা বুঝতে হবে। ওকে, নেক্সট টপিকে আসি। কি বলেছে? শব্দ হলো এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। মাথায় রাখবে, শব্দ হলো এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। উৎসস্থল থেকে এই স্থিতিস্থাপক তরঙ্গের সামনের দিকের এগিয়ে চলাকে শব্দের বিস্তার বলে। শব্দের বিস্তারের জন্য কিন্তু অবশ্যই করে মাধ্যমের প্রয়োজন। শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। মাধ্যম না থাকলে কোনো শব্দই কিন্তু শোনা যায় না। এই মাধ্যম কঠিন, তরল বা বায়বীয় হতে পারে। কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বিস্তার বলছে, সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা জানি যে রেল লাইনে কান পাতলে রেলগাড়ি আসার শব্দ শোনা যায়। এক্ষেত্রে লোহার লাইনের মধ্যে দিয়ে শব্দ কী করে? বিস্তার লাভ করে। এছাড়া একটি কাঠের টেবিলের এক প্রান্তে আঘাত করে অন্য প্রান্তে কান পাতলে বেশ জোরে শব্দ শোনা যায়। এক্ষেত্রে টেবিলের কাঠের মধ্যে দিয়ে শব্দ অগ্রসর হয়। সুতরাং শব্দ কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়। তরল মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বিস্তার কীরকম হয়? আমরা জানি যে বৃষ্টির সময় পুকুরের জলে ডুব দিয়ে জলের ওপর বৃষ্টি পড়ার শব্দ পরিষ্কার শোনা যায়। জলের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে তা এর দ্বারাই বোঝা যায়। এছাড়া মাছ ধরার জন্য ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে শব্দ সৃষ্টি করে মাছের ঝাঁককে আকৃষ্ট করা যায়। এর থেকে জানা যায় যে শব্দ তরল মাধ্যমের মধ্যে দিয়েও সঞ্চালিত হয়। এরপর গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বিস্তার। আমরা জানি চাঁদ ও পৃথিবীর মাঝখানে বেশিরভাগই শূন্যস্থান, ফলে চাঁদে কোনো বিস্ফোরণ ঘটলে তার শব্দ পৃথিবীতে আমরা শুনতে পাই না। ঠিক আছে, নিম্নলিখিত পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে শব্দ বিস্তারের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন। যেহেতু চাঁদ ও পৃথিবীর মাঝখানে বেশিরভাগই শূন্যস্থান, কোনো মাধ্যম নেই, তাই জন্য সেখানের মধ্যে দিয়ে শব্দ কিন্তু আমাদের কানে এসে পৌঁছায় না। এবার একটা পরীক্ষা করে আমরা দেখব যে কিভাবে শব্দ বিস্তার লাভ করে। এখানে একটা ছবি দিয়েছে, দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই। যে ছবিটা দেখো একবার, দেখো এখানে একটা বৈদ্যুতিক ঘণ্টা একটা কাঁচের বেলজারের মধ্যে সাবধানে ঝুলিয়ে রাখা হলো। বৈদ্যুতিক ঘণ্টার সংযোগ তার দুটিকে বেলজারের মুখে রবারের ছিপির সাহায্যে বাইরে নিয়ে আসা হলো। ঠিক আছে, তো এরপর বেলজারটি একটি বায়ু নিষ্কাশন পাম্পের পাটাতনের ওপর রাখা হয়েছে। দেখো ছবিটা লক্ষ্য করো, এই দুটো তার এখানে বাইরে বের করে নেওয়া হয়েছে। আর বৈদ্যুতিক ঘণ্টাটাকে কোথায় রাখা হয়েছে? একটা বেলজারের ভেতরে, যেখান দিয়ে কি বের করে নেওয়া যাবে? বায়ু নিষ্কাশন, মানে এর ভেতরে থাকা বায়ুটাকে বের করে নেওয়া যাবে। ঠিক আছে, বেলজারের মধ্যে থাকা বায়ুটাকে। আর এখানে সুইচের মাধ্যমে কি করা হবে? তড়িৎ পাঠানো হবে যাতে বেলজারটি, মানে বৈদ্যুতিক ঘণ্টাটি বাজতে থাকে। এবার দেখো কি লিখেছে। এবার কি করা হয়েছে? ওই বেলজারের কিনারায় ভেসলিন লাগিয়ে ওটাকে বায়ু নিরুদ্ধ করা হয়েছে, মানে বাইরে থেকে বায়ু যেন ভেতরে না ঢুকতে পারে। তো বৈদ্যুতিক ঘণ্টার তার দুটিকে ব্যাটারির সঙ্গে যোগ করলে ঘণ্টাটি বাজতে থাকে এবং বাইরে থেকে সেই শব্দ বেশ জোরেই শোনা যায়। এখন যদি বায়ু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে বেলজারের ভেতরে যে বায়ুটা আছে সেটাকে ক্রমশ বের করে নেওয়া হয়, তাহলে দেখা যাবে ধীরে ধীরে শব্দ ক্ষীণ হচ্ছে, মানে শব্দ আস্তে শোনা যাচ্ছে। এবং যত বায়ু বের করে নেওয়া হবে এবং একসময় যদি পুরো বায়ুটাকে বের করে নেওয়া হয় ম্যাক্সিমাম, তাহলে একসময় বেলজারে প্রায় বায়ুশূন্য হলে শব্দ আর কিন্তু শোনাই যাবে না। এ থেকে প্রমাণিত হয় যে শব্দ বিস্তারের জন্য গ্যাসীয় মাধ্যমের দরকার হয়। ঠিক আছে, শব্দের বিস্তারের জন্য অবশ্যই করে গ্যাসীয় মাধ্যমের দরকার হয়। এবার আসছি কোনো জলাশয়ের, যেমন বলেছে দেখো পুকুর, স্থির জলে একটি পাথরের টুকরো ফেললে পাথরের টুকরোটি যে জায়গায় পড়ে সেই স্থানকে কেন্দ্র করে একটি বৃত্তাকার আন্দোলন সৃষ্টি হয় যা চারিদিকে ছড়িয়ে পড়ে। সুতরাং বলা যায় পাথরটি জলকণাগুলিতে যে শক্তি সরবরাহ করে তা তরঙ্গের আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার লাভ করে।
তরঙ্গ এগিয়ে যাওয়ার সময় তরঙ্গের অভিমুখে জলের কণাগুলি এগিয়ে কিন্তু যায় না। ঠিক আছে, এবার যেটা বিষয় আসছি সেটা দেখো, কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে, কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলনের সৃষ্টি হয় তাকে তরঙ্গ বলে। তাহলে এখানে যে কোনো একটা যে উৎস থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে সেই স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলনের সৃষ্টি হয় তাকে তরঙ্গ বলছে। তরঙ্গ জেনারেলি দু রকমের হয়, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে তির্যক তরঙ্গ। একটু আগে তোমাদেরকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলেছিলাম, এখন দেখে নাও অনুদৈর্ঘ্য তরঙ্গ জিনিসটা কি। একটি লম্বা ঝোলানো স্প্রিংয়ের নিচের প্রান্ত টেনে ছেড়ে দাও, এই যে দেখা যাবে স্প্রিংয়ের প্রত্যেক অংশে ওঠানামা করে, স্প্রিংয়ের বিভিন্ন অংশে সংকোচন ও প্রসারণ সৃষ্টি করছে। এই সংকোচন ও প্রসারণ স্প্রিংয়ের দৈর্ঘ্য বরাবর অগ্রসর হয়ে তরঙ্গ সৃষ্টি করে। স্প্রিংয়ের এরূপ কম্পনের ফলে স্প্রিংয়ের দৈর্ঘ্য বরাবর যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এই যে সংকোচন প্রসারণ এটাকেই বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি সংজ্ঞা আকারে বলি আমরা, কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যদি মাধ্যমের কণাগুলির গতির সঙ্গে সমান্তরালে অগ্রসর হয়, মাধ্যমের কণাগুলির গতির সঙ্গে সমান্তরালে অগ্রসর হয় তবে ওই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এখানে এই যে সংকোচন প্রসারণটা হচ্ছে এটা মাধ্যমের কণাগুলির সঙ্গে সমান্তরালে কম্পনটা হচ্ছে, তাই না? এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের বিস্তার লাভের সময় মাধ্যমের কণাগুলি সংকুচিত অবস্থাকে ঘনীভবন এবং প্রসারিত অবস্থাকে তনুভবন বলে, যেটা আগের আলোচনার মধ্যেই আমরা বলে এসেছি। এরপর যেটা আসছি সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ কি? ট্রান্সভার্স ওয়েভ। এটা ছবিটা দেখো, এই পাশে দেখিয়েছে, বলছে একটি সরু ও লম্বা তার নিয়ে ওর দুপ্রান্ত টান করে বাঁধো। সরু আর লম্বা তার নিয়ে দুপ্রান্তটাকে বাঁধতে বলেছে। ঠিক আছে, এবার বলছে এবার ওই তারের কোনো অংশে তারের দৈর্ঘ্যের লম্বভাবে টান দিয়ে ছেড়ে, যেমন গিটারে আমরা বাজাই, ধরো এটা গিটারের তার, আমরা কি করি আড়াআড়িভাবে বল প্রয়োগ করে ছেড়ে দিই, তাহলে কি হবে, তারটি ওপর নিচে করে কাঁপতে থাকে এবং একটি তরঙ্গ সৃষ্টি হয়। তারটি দৈর্ঘ্য বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অগ্রসর হচ্ছে, যেটা ডটেড লাইন দিয়ে এখানে দেখানো হয়েছে। তো তারটিতে উৎপন্ন তরঙ্গটি হচ্ছে তির্যক তরঙ্গ। ঠিক আছে, তো আগেরটার ক্ষেত্রে মাধ্যমের কণার গতির সঙ্গে কিভাবে ছিল? সমান্তরালভাবে ছিল। এখন কিন্তু মাধ্যমের কণার গতির সঙ্গে লম্বভাবে অগ্রসর হচ্ছে কি? কম্পন বা তরঙ্গটি। বলছে কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যদি কণাগুলির গতির সঙ্গে লম্বভাবে অগ্রসর হয় তবে ওই তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে। কম্পনটা হচ্ছে এইভাবে, কিন্তু তরঙ্গ যাচ্ছে এইভাবে, কম্পন হচ্ছে এইভাবে, তরঙ্গ যাচ্ছে এইভাবে। তার মানে কি? কম্পনের সঙ্গে মাধ্যমের এই তরঙ্গের গতিবেগ পরস্পর লম্বভাবে আছে, তখন সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। পুকুরের জলে ঢিল ছুড়লে যে তরঙ্গ সৃষ্টি হয় সেটাও কিন্তু তির্যক তরঙ্গ, মাথায় রাখতে হবে। ঠিক আছে, তির্যক তরঙ্গের ছবি এখানে পরিষ্কারভাবে দেখিয়েছে। দেখো এই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছ ছবিটা, এটা হচ্ছে তরঙ্গের অভিমুখ বা তরঙ্গ, এটা দিয়ে তরঙ্গকেই বোঝানো হয়েছে। ঠিক আছে, আর এখানে যেটা দেখিয়েছে দেখো, এই যে এই তারটা, ঠিক আছে, সরি আমি এখানে মনে হয় একটুখানি উল্টো হলো, এই লাল রঙের যেটা দিয়েছে এটা হচ্ছে কম্পনটা হচ্ছে, আর তরঙ্গের গতির অভিমুখ হচ্ছে এইদিকে স্ট্রেট দেখিয়েছে। ঠিক আছে, কম্পনটা এইভাবে হচ্ছে আর তরঙ্গ এগোচ্ছে এভাবে। ঠিক আছে, এবার এই ছবি রিলেটেড কিছু টার্মস আছে যেগুলো আমি পরের ক্লাসে তোমাদেরকে বলবো, আজকের ক্লাসে নয়। তরঙ্গ, তির্যক তরঙ্গ পর্যন্ত আমি বোঝালাম। এবার এই ছবিটার সাথে রিলেটেড যে টার্মস, যেমন এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, আরও অনেক কিছু জিনিস আছে, সেগুলো নেক্সট ক্লাসে আমি বলবো। তো আজকের ক্লাসে যে পড়ালাম সেগুলো রিলেটেড কোয়েশ্চেনগুলো একটু লিখে নাও। প্রথম কোয়েশ্চেন লিখবে যে কম্পন কাকে বলে? এখানে লেখা আছে দেখো, কোনো বস্তুর খুব দ্রুত আগে পেছনের গতিকে কম্পন বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, মানুষের স্বরতন্ত্রীতে শব্দ উৎপন্নের কৌশল কী?
নেক্সট হচ্ছে, এটা এমনি রিডিং পড়বে এই টপিকটা। তারপর লিখবে যেটা, সেটা হচ্ছে পূর্ণ কম্পন বলতে কি বোঝো, নেক্সট বিস্তার কাকে বলে, নেক্সট পর্যায়কাল কাকে বলে, একে কি অক্ষর দ্বারা লেখা হয়, একই সাথে লিখবে এর একক কী। কম্পাঙ্ক কাকে বলে, একই সাথে লিখবে একে কি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তারপর কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কী, কম্পাঙ্ক ইজুকাল টু 1 বাই পর্যায়কাল মানে n ইজুকাল টু 1 বাই টি। এরপর শব্দের বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন, সেটি একটি পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দাও। তখন এই পরীক্ষাটা লিখতে হবে, ঠিক আছে। এই বৈদ্যুতিক ঘন্টার যে পরীক্ষাটা বললাম সেই পরীক্ষাটা লিখতে হবে, শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন। এর পরের যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কয় প্রকার ও কী কী, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে। নেক্সট কোয়েশ্চেন, ঘনীভবন ও তনুভবন কাকে বলে। নেক্সট কোয়েশ্চেন, স্থিতিস্থাপক তরঙ্গ তির্যক তরঙ্গ কাকে বলে। নেক্সট হচ্ছে তির্যক তরঙ্গের একটি উদাহরণ দাও, এটা বলে দেবে পুকুরের জলে ঢিল ছুড়লে যেটা হয়, ঠিক আছে। এই গেল আজকে যতটুকু পড়ালাম সেই পড়ানো রিলেটেড কোয়েশ্চেন।